আওয়ামী লীগের নতুন জাতির পিতা ট্রাম্প বন্ধু জিতেছে। আজ বাকশালীদের ঘরে ঘরে আনন্দ, সেই সাথে ইসকনের ঘরে ঘরে আনন্দ। আপনারা তো ট্রাম্পের টুইট দেখেছেন না? বাংলাদেশ নিয়ে ট্রাম্প জিতার জন্য মরিয়া ছিল, তাই সে আরো আবার মুসলিম ভোট টানারও কলে চেষ্টা করছিল, হিন্দু ভোট তো টানার চেষ্টা করছিলই। কিন্তু ওই টুইটটা কে করাইছিল ওইটা একটু দেখা দরকার। ট্রাম্পের বিজয় আমাদের কি কোনো আশঙ্কার কারণ আছে? অনেকে বলতেছে আছে। আসেন সেইটা আমরা একটু বুঝে দেখি। ট্রাম্প নির্বাচিত হয় ভারত এর সুযোগ নিতে চাইছে, ইতিমধ্যে ভয় দেখানো শুরু করেছে। সেই বিষয়বস্তু তাদের গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। আনন্দবাজার পত্রিকা একটি রিপোর্ট করেছে, তার শিরোনাম হচ্ছে ট্রাম্পের প্রত্যাবর্তনে অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। হ্যাঁ, অস্বস্তি তো অবশ্যই আছে। শেখ হাসিনা দাবি করছে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দাবিটি যে তিনি করবেন তার প্রমাণ ছিল যে প্রথম তার ছেলে সজীব ওয়াজেদ জয় বললেন তার মা তো পদত্যাগ করেননি, কারো কাছে পদত্যাগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন অনুরোধ করব পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে? তার কারণ সম্প্রতি আপনারা সকলে অবগত আছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এখন চিন্তায় ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ট্রাম্পের অশনি সংকেত হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে পারে বা বসাতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু সতর্ক থাকা প্রয়োজন। আগে থেকেই ইউনূসের ওপরে ক্ষিপ্ত কিংবা ক্ষেপে আছেন ট্রাম্প। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা পিনাকি ভট্টাচার্য সহ আরও দুই একজনের বক্তব্য আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা। আওয়ামী লীগের নতুন জাতির পিতা ট্রাম্প বন্ধু জিতেছে। আজ বাকশালীদের ঘরে ঘরে আনন্দ, সেই সাথে ইসকনের ঘরে ঘরে আনন্দ। আপনারা তো ট্রাম্পের টুইট দেখেছেন না? বাংলাদেশ নিয়ে ট্রাম্প জিতার জন্য মরিয়া ছিল, তাই সে আরো আবার মুসলিম ভোট টানারও কলে চেষ্টা করছিল, হিন্দু ভোট তো টানার চেষ্টা করছিলই। দেখেন, ট্রাম্পের টুইটে গুরুত্ব দেওয়ার কিছু নাই। সে ভেনেজুয়েলাতে সামরিক হস্তক্ষেপের কথা বলছিল, করছে, করে নাই। কিন্তু ওই টুইটটা কে করাইছিল ওইটা একটু দেখা দরকার। করাইছে উৎসব সান্দুজা নামে ইসকনের সাথে যুক্ত এক ইন্ডিয়ান। তার একটা প্রতিষ্ঠান আছে, হিন্দুস ফর আমেরিকা ফার্স্ট এই নামে। ওই প্রতিষ্ঠানের ওই নিজেই চেয়ারম্যান। এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে রিপাবলিকানদের পক্ষে আমেরিকান হিন্দুদের সাপোর্ট দেওয়া। তারা ট্রাম্পকে দেবতা মানে। কারণ সেই 1976 সালে যে দেখেন ইসকনের রথযাত্রায় ট্রাম্প সাপোর্ট দিছিল, দেখেন ওদের ওয়েবসাইটে বলা আছে। আবার দেখেন ট্রাম্প এই টুইট করায় ইসকনকে ধন্যবাদ দিচ্ছে। We are very thankful to Donald Trump कि उन्हें बांग्लादेश নিয়ে he has issued the statement। সবের দুঃখের কথা হচ্ছে কি এতদিন থেকে বাংলাদেশে এটা চক্রটা চলছে, কিন্তু নোবডি ইজ স্পিকিং অ্যাবাউট বাংলাদেশি হিন্দুস। সবাই বাংলাদেশি হিন্দুসকে ভুলে গেছে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইজ আ ভেরি স্ট্রং ভয়েস অ্যান্ড হি ইজ অলসো দ্য ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড হি ইজ অলসো ফাইটিং দ্য ইলেকশন। তো ওনার থেকে এটা ইন সাপোর্ট অফ বাংলাদেশি হিন্দু, দিস স্টেটমেন্ট ইজ উই আর ভেরি ভেরি থ্যাঙ্কফুল। এই ইসকন ট্রাম্প ভক্ত। গুলি থেকে বাইসা যাওয়ায় ইসকন কইছে এটা জগন্নাথের কৃপায় হইছে, ট্রাম্প রক্ষা পাইছে। Donald Trump, he saved Lord Jagannath Rath Yatra in 1976 in New York, and now Jagannath has reverted the favor, and he has saved his life. ট্রাম্প আবার কমিটমেন্ট করেছে যে সে হিন্দু হলোকাস্ট মেমোরিয়াল করবি, মানে পৃথিবীর বিভিন্ন দেশে গণহত্যার শিকার হয়েছে যে সমস্ত হিন্দু, তাদের স্মৃতিতে মেমোরিয়াল বানাবি। এবার বুঝেছেন তো ইসকন কেন চট্টগ্রামে হাউকাও লাগাইছে। যাই হোক, ট্রাম্পের বিজয় আমাদের কি কোনো আশঙ্কার কারণ আছে? অনেকে বলতেছে আছে। আসেন সেইটা আমরা একটু বুঝে দেখি। যারা প্রফেসর ইউনূসের সরকারের দ্রুত নির্বাচন দেওয়ানোর জন্য মরিয়া, তাদের একজন হইতেছে তাসলিম খলিল। তাসলিম খলিল একটা ইংরেজি পোস্ট দিয়ে কইছে যে ট্রাম্প যদি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে ইউনূসকে সম্ভাব্য সময়ের আগে নির্বাচন দিতে হবে। লিখেছে এ ভেরি সিম্পল ইকুয়েশন। ইংরেজি যখন লিখেছে তাহলে তো ঠিকই লিখেছে, তাই না? কিন্তু ওর বেলুন ফুটা করে দিছে, তার চেয়ে অনেক বেশি ইংরেজি জানা। বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক
উপরাষ্ট্রদূত মিস্টার জন ড্যানিলোভিস তাসনিমের পোস্টে কমেন্ট করিয়া ট্রাম্পের নির্বাচনের বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাইতে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি আরো বলছেন যে অনেকে বাংলাদেশের উপর ট্রাম্পের নির্বাচনের ফলাফল নিয়ে যে সমস্ত জ্যোতিষীগিরি করতেছে সেরকম কিছু হবে না। মিস্টার ড্যানিলোভিস সবাইকে মাথা ঠান্ডা রেখে নিজ নিজ কাজ চালায় যেতে উপদেশ দিচ্ছেন। ড্যানিলোভিস কেবল একজন সাবেক সিনিয়র আমেরিকান কূটনীতিবিদই না, আমার জানা মতে তিনি একজন রিপাবলিকানও বটে। মানে ট্রাম্প যেমন রিপাবলিকান, আপনারাই বলেন ট্রাম্পের নির্বাচনে দেশের উপরে কি হইতে পারে সেটা তাসনিম খলিল বেশি বুঝবে না জন ড্যানিলোভিস বেশি বুঝবে? আপনারা সব জানতাই তাসনিম খলিলের জিগান সে কি উদ্দেশ্যে ভিত্তি ছাড়া পোস্ট দিল, সে কার হইয়া খেলতেছে। জন ড্যানিলোভিসের বক্তব্য যা বলার বলে দিছে। কেউ কেউ আমার পোস্টে এসে বলছে যে ড্যানিলোভিসের রিয়েল আইডি না। দেখেন তাসনিম উত্তর দিছে সেই কমেন্টে, ওই ঠিকই জানে এটা রিয়েল আইডি কিনা। তবে আমরা ট্রাম্পের বিজয় আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আরেকটু গভীরে আলাপ করব। আসলে কি হাসিনার কোনো লাভ হবে? আসলে কি প্রফেসর ইউনূসের সরকারের সমস্যা হবে? আসেন সেটা একটু বুঝে দেখি। আসল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে আলাপ করে নি। এই যে কামালা হারিস কেন হারলো জানেন? কেন হারলো জানেন? ওর নামই তো হারিস, ওই কেমনে জিতবে? নামের মধ্যেই হার। যাই হোক, ঠাট্টা বাদ দিয়ে আসল কথায় আসি। হারছে আসলে মুসলমান ভোটারদের কারণে। মূলত মুসলমান ভোটার কি ট্রাম্পকে ভোট দিছে? না, সেটা না। আমেরিকান মুসলমানরা মূলত ডেমোক্রেটদের ভোট দেয়। কিন্তু এই নির্বাচনের আগে আমেরিকান মুসলিম ভোটারদের মধ্যে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এর অক্টোবর মাসে একটা জরিপে দেখা গেছে যে মুসলিম ভোটারদের মধ্যে 42% স্টেইনকে সমর্থন করছে, যেখানে কামালা হারিস পাইছে 41% আর ট্রাম্প পাইছে মাত্র 10% সমর্থন। তো কেন এটা হইল? জিল স্টেইন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল, যা মুসলিম ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াই দিয়েছে দ্রুততার সাথে। অন্যদিকে কমলা হ্যারিসের ইসরায়েল প্যালেস্টাইন নীতির কারণে কিছু মুসলিম ভোটার তার প্রতি সমর্থন কমাই দিচ্ছে। ডেমোক্রেটিক প্রার্থীদের যেহেতু মুসলিম ভোটাররা সমর্থন দিত ঐতিহাসিকভাবে, এইবার গ্রিন পার্টির প্রতি তাদের সমর্থন বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে, বিশেষ করে সুইং স্টেটগুলোতে, মানে যে স্টেটগুলোতে রিপাবলিকানও জিততে পারে, ডেমোক্রেটও জিততে পারে। অল্প কিছু ভোটের ব্যবধানে এদিক সেদিক হয়ে যায়। এটা তো গেল ভোটের হিসাব, কিন্তু ট্রাম্পের বিজয় আরো গভীর কিছুর ইঙ্গিত দেয়। এটা হাসিনার প্রত্যাবর্তনের মতো সস্তা কিছু না যে ট্রাম্প জিতলে হাসিনা ফিরতে পারবে, আওয়ামী লীগ ফিরতে পারবে, আবার ক্ষমতায় চলে আসবে। সেটার আলাপ আমি শেষে করবো। সেটা কি? অন্য আলাপগুলো সেরেনি। ট্রাম্পকে আসলে প্রফেসর ইউনূসকে পছন্দ করে। নেত্র নিউজ একটা নিবন্ধ ছাপিয়েছিল ইলেকশনের আগে গুগল ম্যানের, যে ট্রাম্প জিতলে কি হবে বাংলাদেশ রাজনীতির জন্য। সম্ভবত তাসনিম খলিলের মন্তব্যটা এই নিবন্ধ দিয়ে প্রভাবিত। এখানে কি বলছে একটু সংক্ষেপে বলি। বলছে যে ট্রাম্প যদি আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ট্রাম্পের সাম্প্রতিক সামাজিক মাধ্যমে পোস্টে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় আছে বলে উল্লেখ করছেন, যা ঢাকার এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে। ট্রাম্প যদি আবার নির্বাচিত হয় তবে ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নাও হতে পারে, বিশেষ করে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে ট্রাম্পের মতাদর্শগত পার্থক্যের কারণে। বলছে এছাড়া ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্ককে মূলত বাণিজ্য এবং বৃহৎ শক্তির পরাশক্তির প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেখতে পারে, যা বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের থেকে ভিন্ন হতে পারে। তো গুগল মেল কিন্তু CRI মাল। আমি ওর নিয়ে একটা এপিসোড বলেছিলাম, আরো একটা মনে বলছিলাম এই যে এপিসোডে এইটা সেভেনে দেখায় দেন কি কইছিলাম। Well, first of all, thanks for having me. It's true. What you note is that there's a bit of confusion or uncertainty about the actual turnout. Indeed, the election commission said 40%. There have been some media outlets in Bangladesh that suggest it was more like 27 or 28%. But কইছে যে 28% ভোট তো কম না, প্রায় 3.5 কোটি লোক ভোট দিছে, তাই 28%-এর আলাপেই যাবেন না। কবেন 2% ভোট পড়িছে আর 1% ভোট দিছে যাদের শিশুরা। নিউ ইয়র্ক টাইমস কি বলছে? বলছে বাংলাদেশে ধুঁকতে থাকা গণতন্ত্রের একদলীয় নির্বাচন। জাতিসংঘ কি কইছে? জাতিসংঘ কইছে পথ পাল্টান, বাংলাদেশের মানুষ ঝুঁকিতে আছে, তাই এর বিশেষ গুরুত্ব দেওয়ার কিছু নাই। কিন্তু প্রফেসর ইউনূসকে পছন্দ করার কথা না ট্রাম্পের, কারণ প্রফেসর ইউনূস ক্লিন্টন পরিবারের বন্ধু। 2016 সালে হিলারিকে হারায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়, তখন প্রফেসর ইউনূস যুক্তরাষ্ট্রে ছিলেন। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলছিলেন যে মার্কিন নির্বাচন ভুল রাজনীতির শিকার হচ্ছে। 2019 সালে একটা আন্তর্জাতিক সম্মেলনে কিছু বাংলাদেশি ডেলিগেটরা ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ সম্পর্কে, তো বলছিল যে ওই যে ঢাকার মাইক্রো ফিন্যান্সের লোক কোথায়, শুনছি সে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল। তাই ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসকে ট্রাম্পের পছন্দ করার কারণ নেই। আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু। মোদি টুইটও করেছে বন্ধু বইলা, ট্রাম্পও মোদিকে বন্ধু বইলা স্বীকার করে। আবার ইসকনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয়। মোদি কি তাদের বাংলাদেশে হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ট্রাম্পের সাথে কাজ করতে পারে? একটা জিনিস সত্য, ট্রাম্পের বিজয় আওয়ামী লীগকে উৎসাহিত করবে এবং করছে।
সন্দেহ নাই। মোদি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে, সম্ভাবনা আছে। ইসকন উৎসাহিত হয়ে আরো অ্যাগ্রেসিভ হইতে পারে, সে সম্ভাবনা আছে পুরোপুরি। তারা তো রীতিমতো পায়ে পাড়া দিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাইছে, যেটা করছে। এর বাইরে আর কিছু হবে না। আমাদের ফ্যাসিবিরোধী শক্তিকে সতর্ক থাকতে হবে যেন আমাদের উপরে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে চড়া হইতে না পারে। এবার আসল কথায় আসি, হাসিনারে কে তাড়াইছে? আমেরিকা এসে তাড়াই দিছে। বা হাসিনারে যখন আমরা তাড়াইলাম তখন আমেরিকা এসে রক্ষা করতে পারছে, ওরে ইন্ডিয়া এসে রক্ষা করতে পারছে? কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে? এটা আওয়ামী বয়ান। এইটার জন্ম 1971 সালে। আমরা লিডারশিপ দিলাম শেখ মুজিবরে, ওই সব ফেলায় ভেঙে গেল, আত্মসমর্পণ করে বসলো পাকিস্তানিদের কাছে, যুদ্ধ শুরু করলো দেশের মানুষ। আরে সেটা শেষ কর, তা না ইন্ডিয়ারে ডেকে আনলো, ইন্ডিয়া এসে স্বাধীন করে দিয়ে গেল। তাই ওদের একটা বাইরের শক্তি লাগে সবসময়। হাসিনা যখন দেশে ফিরলো, আসার পরে কিছু হইলেই এমবাসিতে দৌড়াইতো, স্টেট ডিপার্টমেন্টে যাইতো, ওখানে যায় গুটু করতো। হালে তুই করবি বাংলাদেশের রাজনীতি, স্টেট ডিপার্টমেন্টে কি করিস, এমবাসিতে যাই কি করিস। এই জন্য বাংলাদেশে এমবাসি গুলো শক্তিশালী হয়ে গেছে এবং তারা কারণে অকারণে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে। আরে তোদের কাজ কি? আমরা এবারই প্রথম আমাদের নির্ভরতার চাবি আমাদের নিজের হাতে নিয়েছি, নিজের ভাগ্যের নিয়ন্তা হয়েছি। এটা বিশাল অর্জন। আমরা আমাদের পুনর্দখল না রাষ্ট্রকে হাতছাড়া করবো না, দরকার হলে আবার রুখে দেবো। যাদের বিরুদ্ধে লড়াই করছে তারা যদি ফিরে আসতে চায় আমরা তাদের রুখে দেবো। ভুলে যাবেন না, আমাদের লড়াই ছিল দুইটা, শুধু হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে না, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও বটে। যাই হোক, ফাইনাল আলাপে আসি। ট্রাম্পের বিজয় কি গভীর বার্তা দিচ্ছে। এই যে দেখেন, এই যে লিবারেল দুনিয়া, এই যে ওয়েস্ট যেটা আমরা দেখি, পশ্চিম যেটা দেখি, এটার মতাদর্শ কি? মুক্ত মানুষের মুক্ত সমাজ, এগুলি তো বলে, তাই না? আর একটু স্পষ্ট করে বলি, এই ওয়েস্ট এটা বলে যে ব্যক্তিগত স্বাধীনতা, অধিকার, সমান সুযোগ, এইগুলা নিয়ে আমরা একটা রাষ্ট্র করবো এবং এইভাবেই সারা দুনিয়া চলবে। প্রত্যেক ব্যক্তি স্বাধীন মত প্রকাশ করবে, স্বাধীন চিন্তা করবে, ধর্মের স্বাধীনতা থাকবে এবং সমান অধিকারকে সমর্থন করব। এটাই বলে লিবারেলিজম, বা বলতে পারেন এই যে পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী কাঠামোর যে আদর্শ। কিন্তু এই লিবারেলিজম যা বলে তা কি করতে পারে? পারে না। সে সাম্য নিশ্চিত করতে পারেনি সারা দুনিয়ায়, সে ইনসাফ কায়েম করতে পারেনি। তার অর্থনৈতিক ব্যবস্থা এমনই যে সম্পদ কেন্দ্রীভূত হইতে থাকবে বিভিন্ন স্পটে, ছোট ছোট জায়গায়। অল্প কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ জমবে, প্রচুর ধনী হবে আর প্রচুর গরিব হবে। বিশাল বৈষম্য থাকবে আয়ের এবং সম্পদের। ক্যাপিটালিজমের কোনো সলিউশন নেই, এতদিন পর্যন্ত ব্যয় করতে পারেনি। যাই হোক, এই লিবারেলিজম পরাজিত হইতে যেতেছে। এটাই ট্রাম্পের বিজয় আমাদের দেখাই দিচ্ছে। দুনিয়া গোল্লায় যাক, আমি নিজের মতো থাকবো, এটাই তো ট্রাম্পের রাজনীতি। ট্রাম্প আমেরিকান পুঁজির আমেরিকার বাইরে যাওয়াকে বাধা দিবে, আগেও দিছে। এইটা আমেরিকান ক্যাপিটালিজমকে দুর্বল করবে। কেন করবে সে বিস্তারিত আলাপে গেলাম না, অর্থনৈতিক জটিল আলাপ। যাই হোক, পরে কখনো সময় পেলে করা যাবে। কিন্তু এইটা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করবে। একটা ঘটনা ঘটতেছে, সারা দুনিয়ার নিজের উৎসে ফিরতে চাইতেছে। ইন্ডিয়া মনে করতেছে তারা রাম রাজত্ব কায়েম করবে, তাদের সেই উৎসে ফিরে যাবে। ট্রাম্প চাচ্ছে আমেরিকাকে গ্রেট করবে আবারও আগের মতো। এই রাস্তায় আছে ইউরোপ। ইউরোপে ফ্যাসিবাদ মাথা চারা দিচ্ছে। এই ট্র্যাডিশনে ফিরতে চাওয়াটা ফ্যাসিবাদের উত্থানের ঠিক আগের পর্যায়ে। সারা দুনিয়া বিপর্যস্ত, বুঝতে পারতেছে না কেন দেশে দেশে এইভাবে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, কেন ফ্যাসিস্টরা জিতে যাচ্ছে, কেন উগ্রদানপন্থীরা জিতে যাচ্ছে, কেন এবার ট্রাম্পকে দিচ্ছে ভোট। তারা বুঝতে পারতেছে না এটা জনতা যারা ভোট দিচ্ছে, সাধারণ জনতা, সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিচ্ছে। তারা ট্র্যাডিশনে ফেরার মধ্যে তাদের মুক্তির পথ দেখছে, স্বপ্ন দেখছে। লিবারেল দুনিয়া তাদের শান্তি দেয়নি, স্বস্তি দেয়নি, তাদের অর্থনৈতিক মুক্তিও দেয়নি। আমরাও কিন্তু ট্র্যাডিশন ফিরতে চাইছি। আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম, ইসলাম। ইসলামী শক্তির একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম, ইসলামী চেতনা। গত শতাব্দীতে কমিউনিজমের একটা শক্তিশালী আদর্শ ছিল, সেই জন্য বাধা দিছিল তারা ফ্যাসিবাদকে। শুধু বাধা না, পরাস্ত করছিল। এইবার এই কমিউনিজম নাই। এই ভয়ের বা এই শূন্যস্থান পূরণ করতে পারি আমরা আমাদের চিন্তা দিয়া, আমাদের বিকল্প রাষ্ট্র ধারণা দিয়া, যেখানে লিবারেলিজমের দুর্বলতা, অসাম্য আর বেইনসাফির সমাধান নিয়ে হাজির হব আমরা দুনিয়ার সামনে। এটাই এখন আমাদের সুযোগ। কিভাবে সেটা আমাদের ব্যয় করতে হবে। দুনিয়ার সামনে নতুন ধারণা প্রস্তাব করার বুদ্ধিবৃত্তিক সামর্থ্য অর্জন করতে হবে। তার মানে লড়াই শেষ হয় নাই, এটা কেবল শুরু। আমাকে কেউ কেউ বলে অ্যানার্কিস্ট, আমি নাকি দেশের স্থিতিশীলতা চাই না। ওই আপনাদের স্থিতিশীলতা ট্রাম্পরা এসে এইভাবে আন্দায় দেবে পিছনে, বুঝছেন? আপনাদের এটা শায়ার বলিস। আমার লড়াই আর আমার রাজনীতিটা বুঝতে পারবেন। প্রথমে অর্থ বলে দিব, তারপরে অর্থ ছাড়া একবারে বলবো। একবারে না শুনলে এগুলোর মজা লাগে না আর কি। মেরা আসলি লড়াই আভি বাকি হ্যায়, আমার আসল যুদ্ধ এখনো বাকি। মেরা ইরাদো কি ইমতিহান আভি বাকি হ্যায়, আমার অভিলাষের পরীক্ষা এখনো বাকি আছে। আব তো সিরফ পিলিয়া মুঠ ভর জমিন হামনে, সবে তো আমি পান করেছি এক মুঠো জমিন, মাটি। আগে সারা আসমান বাকি হ্যায়, সামনে পড়ে আছে সারা আকাশটা। এইবার একসাথে মানে তো বুঝে গেছেন। मेरा असली लड़ाई अभी बाकी है, मेरा इरादों के इम्तिहान अभी बाकी है। अभी तो सिर्फ पिलिया मुठ भर जमीन हमने, आगे सारा आसमान बाकी है। আমরা সেই আসমান জয় করব একসাথে।
ওই লড়াইটা বাকি আছে। সেই দিন আমাদের ওই স্লোগান পূর্ণতা পাবে যা আমরা উচ্চারণ করতে শুরু করছি জুলাই আগস্ট বিপ্লবের সময়, ইনকিলাব জিন্দাবাদ। ট্রাম্প নির্বাচিত হয় ভারত এর সুযোগ নিতে চাইছে, ইতিমধ্যে ভয় দেখানো শুরু করেছে। সেই বিষয়বস্তু তাদের গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। আনন্দবাজার পত্রিকা একটি রিপোর্ট করেছে, তার শিরোনাম হচ্ছে ট্রাম্পের প্রত্যাবর্তনে অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। হ্যাঁ, অস্বস্তি তো অবশ্যই আছে, কেননা দুই শক্তি, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, এই দুটি যদি কম্পেয়ার করা হয়, সারা বিশ্বে গণতন্ত্রের জন্য ডেমোক্র্যাটরা খুবই সোচ্চার থাকে। যদিও তাদেরকে যুদ্ধবাজ বলা হয়, যুদ্ধ বাঁধিয়ে দেয়, সেটা আরেকটা বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রে ডেমোক্র্যাটদের যে রোল, বিগত সময় জো বাইডেন এবং অ্যান্থনি ব্লিংকেন সহ পুরো টিম যেভাবে কাজ করেছে, ট্রাম্প করেনি এবং ট্রাম্প কখনোই করে না, তার নিজের বাইরে খুব একটা যেতে চায় না। তো সেই হিসাবে একটা পরিবর্তন আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের 2016 সালের একটি প্রসঙ্গ এনে সেখানে বলা হচ্ছে যে ভারতীয় যে সূত্রগুলো দিয়ে বলা হচ্ছে যে 2016 সালে ট্রাম্পের জয়ের পরে মানে বিষোদ্গার করেছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার কিছু বক্তব্য তারা কোট করে এটা সামনে আনছে। ফলাফল চূড়ান্ত হওয়ার আগেই ইউনূস ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন, এটাও একটা খোঁচা দিয়ে বলছে যে ফলাফল চূড়ান্ত হওয়ার আগেই যে ইউনূস ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। কিন্তু সেটাও বলা হচ্ছে যে ভয় পেয়ে অভিনন্দন জানিয়েছে ইউনূস, এমনটা বলার জন্যই বলছে যে ফলাফল চূড়ান্ত হওয়ার আগেই। তারপরে যেই কথাটা বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণভাবে যে কেন ইউনূসের জন্য বিপদ আমেরিকার এই নির্বাচন, সেখানে বলা হচ্ছে যে সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে ক্ষমতার রদবদলের সঙ্গে আমেরিকার বাইডেন প্রশাসনের সংযোগ নিয়ে যথেষ্ট গবেষণা চলছে বিভিন্ন মহলে। অর্থাৎ এইভাবে রদবদলটা পছন্দ করছে না ট্রাম্প মহল বা ভারত, সেটা হয়তো ইঙ্গিত করছে। সেপ্টেম্বরে ইউনূস আমেরিকায় গিয়ে, মানে সেপ্টেম্বরে যখন কি জাতিসংঘের সাধারণ পরিষদে সম্মেলন হচ্ছিল তখন তো গিয়েছিল এবং তাকে বিরল মানে সম্মান দিয়েছে। সাধারণ পরিষদের অধিবেশন চলার সময়, যেটা কখনোই হয় না, তেমন একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আনন্দবাজার লিখছে যে সেপ্টেম্বরে ইউনূস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা, ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেও ট্রাম্প বা কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেননি, কারণ সম্পর্ক মধুর নয়। 2016 সালে ট্রাম্পের জয়ের পর 16 সালে চলে গেল। আনন্দবাজার বলছে যে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে ওয়াশিংটনে যায়। প্রথম সাক্ষাতেই ট্রাম্প বলেছিলেন, ঢাকার মাইক্রো ফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায়? শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন। এটা ইউনূসের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছিলেন। ইঙ্গিত স্পষ্ট, ইউনূস 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টনকে সমর্থন করেছিলেন। অন্যদিকে নয়াদিল্লি মনে করিয়ে দিচ্ছে 2016 সালে ট্রাম্পের বিজয়ের পর ইউনূস প্যারিসে সমাজ বাণিজ্য সংক্রান্ত একটি সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ছাত্র এবং গবেষকদের বলেছিলেন, এই জয় সূর্যগ্রহণের মতো, কালো দিন আসছে, তা যেন আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল না করে দেয়। এখন ওই এরপরে নির্বাচনের আগে যেই ভাবে বলছে যে বাংলাদেশ একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি মধ্যে চলছে এবং হিন্দু, খ্রিস্টান, অন্য সংখ্যালঘুদের হিংসার শিকার হচ্ছে এবং তাদের উপরে দলবদ্ধ হামলা হচ্ছে, লুট হচ্ছে, এবং তিনি বলছেন যে আমি এর তীব্র নিন্দা করি, আমি থাকলে এমনটা হতে দিতাম না। কমলা হ্যারিস এবং জো বাইডেন আমেরিকা এবং পৃথিবীর অন্যত্র বসবাসকারী হিন্দুদের অবজ্ঞা করছেন। আমরা আমেরিকায় বসবাসকারী হিন্দুদের কট্টরবাদী, ধর্মবিরোধী বামপন্থার হাত থেকে রক্ষা করব। তো এই কথাগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে যেহেতু একেবারে ট্রাম্পের অবস্থান পরিষ্কার যে 16 সালেই তিনি তাকে খুঁজছিলেন এবং এখন ইউনূস ক্ষমতায় আছে এবং তার ক্ষমতায় বিশৃঙ্খলা, মানে তার মানে কোনো সরকার নেই, তিনি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, এটা বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ অভ্যুত্থানকে বিশৃঙ্খলা বলছেন, আর বলছেন যে ওই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বলছেন যে আমি থাকলে এমনটা হতে দিতাম না। তো এখন তিনি ক্ষমতায় আছেন,
ফলে এখন সংখ্যালঘুদের বিষয় নিয়ে তিনি কথা বলবেন এবং চাপ দেবেন, তেমনটাই বলার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। এবং ইউনূস সরকার অস্বস্তিতে আছে এবং কিছু তথ্যপত্র দিয়ে মোটামুটি যেভাবে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট এবং তাদের কিছু কলকাতা ভিত্তিক যে ফাত্রা টাইপের কিছু টেলিভিশন আছে, রিপাবলিক টিভি এরকম, তারা তো রীতিমতো উল্লাস করছে। কিন্তু বাস্তবতা হলো এই যে ট্রাম্প ক্ষমতায় আসার পর তার চেহারাটা কি হয়, অভিবাসন নীতি সহ অন্যান্য অনেক ক্ষেত্রে যেই পথের কথা বলছে, যে কৌশলের কথা বলছে, তাতে কিন্তু শুধু বাংলাদেশ না, ভারতও বড় ধরনের বেকায়দায় পড়বে, সেই আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। দর্শক, শেখ হাসিনা দাবি করছে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দাবিটিতে তিনি করবেন তার প্রমাণ ছিল যে প্রথম তার ছেলে সজীব ওয়াজেদ জয় বললেন তার মা তো পদত্যাগ করেননি, কারো কাছে পদত্যাগপত্র নেই। তারপরে শেখ হাসিনা নিজে বললেন আমি তো পদত্যাগ করিনি, প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেইনি। তারপরে প্রেসিডেন্ট বললেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। এগুলো কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন নয়, একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। এরকম একটি দাবি যে তিনি করবেন, এবং সেই দাবির সর্বশেষ যেটার কথা বলছি যে তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে তিনি একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং সেখানে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছেন। এখন সমস্যা হয়েছে, তিনি যে দেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন সেই দেশের সরকার আজকে বলেছে শেখ হাসিনাকে তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে। তার মানে ভারত এখন আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মনে করে না। মনে করার সামান্যতম কোনো কারণও নাই, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত। শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল পালিয়ে যাওয়ার জন্যে। যদি সেই ৪৫ মিনিটের মধ্যে সে পালিয়ে যেতে না পারত, তাহলে তার মর্মান্তিক পরিণতি হতে পারত ছাত্র জনতার হাতে। প্রত্যাশিত ছিল না, মানে এটা প্রত্যাশা করা উচিত নয়, কিন্তু ঘটনা ঘটে যেতে পারত। এই পরিমাণ বিক্ষুব্ধ ছিল দেশের মানুষ তার বিরুদ্ধে। সেনাবাহিনী তার প্রতি করুণা করেছে, করুণা করে তাকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। এখন সেই শেখ হাসিনা বারবার দাবি করছে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটার একটা কারণও আছে। কারণটি বুঝতে পারি যে শেখ হাসিনা নিজেকে এমনভাবে তৈরি করেছিল যে সে যতদিন বেঁচে থাকবে প্রধানমন্ত্রী হিসেবেই বেঁচে থাকবে। এর জন্য যদি ৫,০০০, ১০,০০০, ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ মানুষকে হত্যা করতে হয় সে তা করবে, এরকম একটা প্রস্তুতি তার ছিল। এই যে জুলাই আগস্টের গণহত্যায় ১ থেকে ১.৫ থেকে ২,০০০ মানুষকে যে হত্যা করেছে, এটা যদি ১ থেকে ২,০০০ মানুষকে হত্যা করতে না হয়ে যদি ১ থেকে ২ লাখ বা ৫ লাখ, ১০ লাখ, ৫০ লাখ মানুষকেও যদি হত্যা করতে হতো, সে হত্যা করত। এখন সমস্যা হয়ে গেছে, সেনাবাহিনী তার হয়ে গুলি করে মানুষ হত্যা করতে রাজি হয়নি, যে কারণে তার পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হয়নি। এখন যে মানুষ চিন্তা করেছিল কমপক্ষে ২০৪১ সাল পর্যন্ত সে প্রধানমন্ত্রী থাকবে, যে মানুষ হিসাব করেছিল একবার যেহেতু ক্ষমতা দখল করেছে সে যতদিন বেঁচে থাকবে প্রধানমন্ত্রী হিসেবে বেঁচে থাকবে, সেখান থেকে হঠাৎ করে ছাত্র জনতা রক্ত দিতে প্রস্তুত হয়ে গেল এবং তাকে বিতাড়িত করলো। এর জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। আওয়ামী লীগের যারা লোকজন, যারা সুবিধাভোগী, তারা কেউই প্রস্তুত ছিলেন না। তো এই তাদের প্রস্তুতি না থাকার কারণে ঘটনাটা ঘটে গেছে অত্যন্ত আকস্মিকভাবে। এই আকস্মিকভাবে ঘটে যাওয়ার ফলে শেখ হাসিনার পক্ষে ওই প্রধানমন্ত্রী যে তিনি নেই, প্রধানমন্ত্রী যে সে নেই, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। মেনে নিতে না পারার কারণেই সে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন, সেখানে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন। কিন্তু তার যারা আশ্রয়দাতা তারা আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করছে না। তারা বলছে সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তারাও যদি বলতো যে না সে প্রধানমন্ত্রী, তাহলে তার একটা জোর থাকলেও থাকতে পারত, কিন্তু সেটা হচ্ছে না। তারা তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন, তার সঙ্গে কাজ করতেও প্রস্তুত আছেন। ইতিমধ্যেই অনেক কিছু শুরু হয়েছে, একটা টানাপোড়েন আছে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে সেটা। তো এরকম একটা জায়গাতে আওয়ামী লীগের লোকজন যে অত্যন্ত বিষাদগ্রস্ত, পলাতক, লোকচক্ষুর সামনে আসতে পারছে না, কেউ দেশের বাইরে পালিয়ে গেছে, কেউ দেশের ভেতরে আত্মগোপনে আছে, সেরকম একটা জায়গাতে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং কিছুটা নির্লজ্জও বটে। শেখ হাসিনার আজকে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে ওই অর্থে খুব আন্তরিকভাবে কোনো বৈঠকই হয়নি। ২-৪ মিনিটের একটু সামনাসামনি দেখা হয়েছে, চেয়ারে বসে ছবি তোলার মতো ঘটনা ঘটেছে।
মানে বৈঠক বলতে যেটা বোঝায় সেটাই হয়নি। সেখানে তিনি তার দলকে চাঙ্গা রাখার জন্য বলছেন যে ইতিপূর্বে যখন সে প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি ছিল, তখন তাদের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, মিটিং হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এগুলো দেশের মানুষকে বোঝানো যে সে এখনও গুরুত্বপূর্ণ, তার সঙ্গে আগে সম্পর্ক ছিল। ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নাই, হিলারি ক্লিন্টন বা ডেমোক্রেটদের সঙ্গে সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি বোঝানোর চেষ্টা করছে। এগুলো খুবই এত স্থূল আলোচনা, এই স্থূল আলোচনাতে অংশ নেওয়াটাও মুশকিল যে বাংলাদেশের মানুষকে সে কি মনে করে। এখানে আরেকটা কথা বলে শেষ করি, শেখ হাসিনার এই উদ্ভ্রান্ত এবং নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা, এখন এই জায়গায় দাবি করার ক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে কিছু ঘটনা ঘটাতে চাইছে। সেই ঘটনা ঘটিয়ে সে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে নিজে সুবিধা পেতে চায়। তার একটি হচ্ছে সংখ্যালঘুদের উপর এখানে আক্রমণ হবে, সে সেটা চায়। যে কারণে ইসকনকে দিয়ে শেখ হাসিনা এক ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। ইসকন উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হতে পারে। সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ হয় তাহলে শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্বকে দেখাবে এই দেখো বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তাহীন। এটা ইসকনকে দিয়ে সে পরিকল্পিতভাবে কাজটি করাচ্ছে। কিন্তু ইসকনকে দিয়ে পরিকল্পিতভাবে এই কাজটি করে খুব বেশি সুবিধা হবে না, কারণ সরকার ইতিমধ্যেই সচেতন, দেশের মানুষ সচেতন। এই জায়গাটিতে খুব বেশি কোনো লাভ এক্ষেত্রে হবে না। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে, এটা ভাবার কোনো কারণ নাই। মোদিও ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আনবেন, এটা ভাবার কোনো কারণ নাই। মোদির নিজের সমস্যা আছে, ডোনাল্ড ট্রাম্পের নিজের সমস্যা আছে, বহুবিধ সমস্যা মোকাবেলা করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে, গাজা ইসরায়েল যে গণহত্যা করছে সেটাতে সমর্থন দিয়ে গেলেও এক ধরনের একটা আবরণ তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাইডেনকে মুসলিম আমেরিকানরা ভোট দেয়নি, ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে বাইডেনের উপরে রাগ করে। ডোনাল্ড ট্রাম্প যদি এই ভোটটা রিপাবলিকানদের জন্য স্থায়ী রাখতে চান তাহলে আমেরিকান মুসলিমদের জন্য কিছু না কিছু করতে হবে, গাজায় গণহত্যাটা বন্ধ করার একটা উদ্যোগ নিতে হবে, ইত্যাদি ইত্যাদি কাজ ডোনাল্ড ট্রাম্পের করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা অত্যন্ত সঙ্গীন, সেখানে তাকে কাজ করতে হবে। সেখানে বাংলাদেশ, নরেন্দ্র মোদি তারা শেখ হাসিনাকে গণভবনে এনে বসিয়ে দিবেন, কল্পনা করা যায়, কল্পনা করেন, সেটা ভালো। কিন্তু শেখ হাসিনা যে এখনও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছে এবং আওয়ামী লীগের লোকজন যে এখনও নিজেদেরকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে নিজেরা, এবং আবার সেই রাজত্ব তারা ফিরে পেতে চাইছে, বাংলাদেশের বাস্তবতায় আসলে তার কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, গণভবনে ঢোকার কোনো সম্ভাবনা নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার কোনো সম্ভাবনা নাই, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি করার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগের এই চোর বাটপার নেতারা, মন্ত্রীরা, এদের সবার বিচার হবে, শেখ হাসিনারও বিচার হবে। বিচারের পরে আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ হয় তখন হয়তো বাংলাদেশের রাজনীতিতে তারা থাকতে পারে, এই নেতৃত্ব নিয়ে থাকতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের বিজয় মানে আওয়ামী লীগের বিজয় নয়, ডোনাল্ড ট্রাম্পের বিজয় মানে শেখ হাসিনার বিজয় নয়। শেখ হাসিনা পতিত, স্বৈরাচার, বিতাড়িত, পরাজিত, পালিয়ে যাওয়া স্বৈরাচার আরেকবার বাংলাদেশে ফিরে আসবে না, তাকে ফিরে আসতে দেয়া হবে না। তাকে বিচার করে ফিরিয়ে আনার চেষ্টা করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। 1,500 থেকে 2,000 মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা, তার মাপ হতে পারে না। সুতরাং শেখ হাসিনার বিচার হোক, আওয়ামী লীগের নেতাদের বিচার হোক, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক। শেখ হাসিনা ফিরে আসবে না, তাকে ফিরিয়ে আনা হবে। শেখ হাসিনা ফিরে এসে গণভবনে উঠবেন না, শেখ হাসিনা ফিরে এসে জেলে যাবেন। শেখ হাসিনা ফিরে এসে দেশ পরিচালনা করবেন না, শেখ হাসিনা ফিরে এসে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হবেন। ফিরে এসে নয়, ফিরিয়ে এনে, যদি সে আসে, যদি ভারত ফেরত দেয়। আর যদি ফেরত না দেয় তাহলে ভারতেই হোক আর অন্য কোনো দেশেই হোক, তাকে বাকি জীবনটা নির্বাসনেই কাটাতে হবে। এখন এই যে ফিরে আসবে এই পশ্চিমবঙ্গের উদ্ভট, বিভ্রান্তিকর, সাম্প্রদায়িক কিছু বাংলা চ্যানেল, আনন্দবাজারও সেই কাতারেই পড়ে, তারাও আজকে সেরকমই একটি উদ্ভট সংবাদ প্রকাশ করেছে ডক্টর ইউনূসকে হেয় করে। করতে পারে, তারা বড় দেশ, বড় মিডিয়া, নিজেদেরকে মনে করে যা ইচ্ছা তাই করতে পারে। বাংলাদেশের মানুষের নাম নিয়ে যেরকম রসিকতা করে, ফাজলামি করে, একই রকমভাবে তারা এখন বর্তমান সময়ে হাসিনাকে নিয়েও একই কাজ করছে। সুতরাং তাদেরকে গুরুত্ব কম দিতে হবে, তাদেরকে মাইনাস করে দিতে হবে, তাদেরকে ইগনোর করতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প অশনি সংকেত দিচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে। এরকম গুঞ্জন আমরা শুনছি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে, ট্রাম্পের বিজয়ের পর থেকেই নানাবিধ আমরা বক্তব্য শোনা যাচ্ছি। আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাবো। যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে ভাই
ডক্টর ইউনূসের সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। পশ্চিমারা চাইলে অনেক কিছু করতে পারে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীর বন্ধু এবং শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনেক ঘনিষ্ঠ। তো এরা সকলে মিলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ডক্টর ইউনূস বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক থাকতে হবে সবসময়, প্রতিনিয়ত, যেন কোনো ষড়যন্ত্রে তিনি ভুলেও পা না ফেলে। ভালো থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।